আসসালামু আলাইকুম। A10 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে অংশ নিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের ঢল। বিকেল ৩টায় শুরু অনুষ্ঠান। নাইটকে ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান, শোভাযাত্রা নিষিদ্ধ, আতশবাজি পটকা না ফোটানোর আহ্বান। সময়সীমা শেষ হলেও সংস্কার কমিশনের কেউ প্রতিবেদন জমা দিচ্ছে না আজ। ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে পাওয়া যাবে আশা মন্ত্রিপরিষদ বিভাগের। দু ২০২৪ ছিল স্বৈর শাসন থেকে মুক্তির বছর। রক্তাক্ত জুলাই পেরিয়ে সম্ভাবনার পথে যাত্রা শুরু বাংলাদেশের। এবং বছরের প্রথম দিনে নতুন বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী। ফেব্রুয়ারির আগে সম্ভব নয় বলছে মুদ্রণ শিল্প মালিকরা। ভর্তি ফি নীতিমালা মানছে না স্কুলগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন নানা শ্রেণী পেশার মানুষজন। সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে দেখা গেছে তাদের। বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। এছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও জড়ো হতে দেখা গেছে। তাদের সঙ্গে যোগ দিতে শহীদ মিনারে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি জানান সমাবেশে আসা শহীদ পরিবারের সদস্যরা। দর্শক, এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী আদ্দিন সজীব ও মাঝারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। আদ্দিন, মার্চ ফর ইউনিটি কর্মসূচিকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন। কেমন ধরনের উৎসাহ উদ্দীপনা দেখছেন সেখানে? একেবারে অন্যরকম বলা যায় যে ২৪-এর যে অভ্যুত্থান এবং জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লবের পরে সবচেয়ে বড় যে গ্যাদারিংটা হতে যাচ্ছে, যেটা ধারণা করা হয়েছিল প্রায় ১.৫ থেকে ২.৫ লাখ। এখন আয়োজকরা যেটা বলছেন, জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা যে আশা করছেন সেটা ৩ লাখও ছাড়িয়ে যেতে পারে। সেজন্য বোঝাই যাচ্ছে যে আসলে পরিস্থিতিটা কতটা উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজের পতাকা মাথায় নিয়ে, হাতে পতাকা নিয়ে অল্প বয়স থেকে শুরু করে বৃদ্ধ নানা শ্রেণী পেশার মানুষকে আমরা উপস্থিত হতে দেখেছি। আমাদের এই শহীদ মিনারের সকাল থেকেই কভারেজ করেছেন আমাদের সহকর্মী মাঝারুল হক মুহাজির। আপনি আসলে কি পরিস্থিতি দেখেছেন সকাল থেকে, কতটা আগ্রহ দেখেছেন? আপনি জানেন যে আজকের যে আয়োজন মার্চ ফর ইউনিটি, যে নামটা দিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, এই নামের মধ্যেই কিন্তু আসলে তাদের যে সংগঠিত হওয়ার যে প্রয়াস, সেটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারা এসেছেন। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি মূলত ২টার পর থেকেই, যেহেতু তাদের প্রোগ্রাম ৩টায়, সেই কারণে ২টা থেকেই তারা এখন সংঘবদ্ধ হচ্ছেন এবং বলা যায় যে তাদের আনুষ্ঠানিকতা একেবারে শুরু হয়ে গেছে। ভোর থেকেই আসলে তারা আসছেন এবং তার অবস্থান নিয়েছেন এই শহীদ মিনারে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, বিশেষ করে এখানে আজকে যারা মূল আকর্ষণ শহীদ পরিবারের সদস্যরা এখানে আসছেন এবং তাদের আসলে যে কণ্ঠ, তাদের কণ্ঠে কিন্তু একটা আওয়াজই আসছে যে তারা এমন একটা সংবিধান চায় যে সংবিধানে আসলে সবাই থাকবে। এখানে এমন কোনো লেজুর ভিত্তিক সংবিধান হবে না যে জায়গায় ক্ষমতাসীনরাই সবসময় সংবিধান পরিবর্তন করবে। তারা এমন সংবিধান চায় যেখানে সে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। আমি এমন একজনের সঙ্গে কথা বলেছি, তিনি ১৭ বছর ভোট দিতে পারেন নাই। এমন ছিল অবস্থা রাত দিন। এই সঙ্গে যে কথাটা সবচেয়ে বেশি আওয়াজ আসছিল সেটা হচ্ছে যে শেখ হাসিনা অর্থাৎ গেল সরকার যারা বাংলাদেশের এই স্বাধীন ভূখণ্ডে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালিয়েছে, তাদের যে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবি তারা তুলেছেন। একই সঙ্গে আপনাকে আরও কিছু বিষয় জানিয়ে দিই, কারণ এখানে আমরা অনেক বেশি
মানে লোকসমাগম দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। আপনি জানেন যে এই প্রোগ্রামটায় যেহেতু ব্যাপক সমাগম হবে, সেই প্রোগ্রামকে কেন্দ্র করে চতুর্পাশে প্রায় 5 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং 5টা স্পেশাল পুলিশের স্পেশাল টিম কাজ করছে, যারা এই 5 শতাধিক পুলিশ সদস্যকে নিয়ন্ত্রণে কাজ করছে। এই পরিস্থিতিকে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখেছি যে এক রকমের প্রাথমিক ব্যারিকেড দেওয়া হয়েছে। মূল মঞ্চ যেখানে করা হয়েছে সেই মঞ্চের অংশে, অর্থাৎ শহীদ মিনারে ওঠার যে রাস্তাটা, সেই অংশে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে। শুধুমাত্র আয়োজকরা এবং শহীদ এবং আহত পরিবারের যে সদস্যরা রয়েছে এবং আহতরা, তাদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র সংবাদকর্মী এবং বিশেষভাবে যাদের এখানে আসা জরুরি সেই তাদেরকেই আসতে দেওয়া হচ্ছে। আমরা মোটা থেকে বলতে পারি যে এখানে মানুষের যে উপস্থিতি সেটা আমরা যতটুকু জানতে পেরেছি 3টা নাগাদই এখানে মূল যে আয়োজন সেটা শুরু হবে। খুব বেশি দেরি হওয়ার কথা নয়। এবং আমাদেরকে আরেকটা বিষয় আয়োজকরা জানিয়েছেন, এখনও অনেকেই যারা বিভিন্ন স্থান থেকে রওনা হয়েছিলেন বিভিন্ন জেলায়, তারা আমাদেরকে বলেছেন সারা বাংলাদেশ থেকেই এখানে উপস্থিত হচ্ছেন ছাত্র নাগরিকরা। তো তারা অনেকেই এখন সাভার, কেউ বা যাত্রাবাড়ি, এরকম নানা পথে তারা আছেন। তারা হয়তো 3টারও কিছুক্ষণ আগে পৌঁছে যাবেন। তবে একটা বিষয় বলেছেন যে প্রাথমিকভাবে তাদের আরও বেশি উপস্থিতির প্রত্যাশা ছিল, কিন্তু যেহেতু ঘোষণাপত্রের ব্যাপারটা গতকাল রাতে একটা ডিসকাশন হয়েছে, আলোচনা। আদিন, মুহাজির, ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, শহীদ মিনার থেকে সেখানকার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিন সজীব ও মাঝারুল হক মুহাজির। 31st নাইটে অনুমতি ছাড়া উন্মুক্ত স্থানে সভা সমাবেশ, নাচ গান ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ডিএমপি। একই সাথে পরিবেশ দূষণ রোধে সব ধরনের পতাকা ফোটানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ডিএমপির এক মিডিয়া ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান, 31st উপলক্ষে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, তবে নিরাপত্তার চাদরে থাকবে রাজধানী। তরিক ইসলামের রিপোর্ট। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 31st নাইট বা ইংরেজি নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির মিডিয়া ব্রিফিং। নতুন বছরে আগামীকাল পা রাখব। ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, 31st নাইট নিয়ে কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। ইন্টেলিজেন্স এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। 2 থেকে 2.5 কোটি লোকের শহর, আপনাদের জানা আছে। এখানে পুলিশের স্বল্পতা আছে, লজিস্টিকের স্বল্পতা আছে, নানাবিধ বিষয় আছে। সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি সবার সহযোগিতা চাই। শব্দ দূষণ রোধে গত এক সপ্তাহে 172 কেজি ক্লাস্টার বোমা আটক করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার। আতশবাজি, রকেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা ইত্যাদি যাতে নববর্ষ উপলক্ষে ব্যবহৃত না হয় সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভিযান চালায়। এবং সেই অভিযানে আমরা চকলেট বোমা, ক্লাস্টার বোমা, পটকা বোমা, আতশবাজি, রকেট বোমা, বিভিন্ন বিস্ফোরক মোট 172 কেজি উদ্ধার করি। এ সংক্রান্তে মামলা হয় 5টি এবং গ্রেপ্তার 5 জন। অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার জানান, শব্দ দূষণ রোধে কঠোর অবস্থানে সরকার। আপনি অনুমতি নিয়ে একটি স্পেসিফিক জায়গাতে করতে পারবেন, আবাসিক এলাকাতে এটি করতে পারবেন না, কিন্তু কত ডেসিবেল পর্যন্ত তারও অনেকগুলো বিস্তারিত ব্যাখ্যা আছে। তার মানে এই জিনিসটি যে ক্ষতি হচ্ছে, আতশবাজি বা পটকা যেগুলো আমরা আউটস্ট্যান্ডিং দেখি শব্দ দূষণ ঘটাচ্ছে 31st নাইটকে কেন্দ্র করে, এর যে প্রচন্ড ক্ষতি হচ্ছে এটি তো আপনারা অবহিত। কোনো ঝুঁকি না থাকলেও পুরো শহর নিরাপত্তার চাদরে থাকবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়। শুধু 31st নাইট উপলক্ষে 3000 ডিপ্লয়মেন্ট দিয়েছি। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান সংস্কার কমিশন সহ নির্বাচন, বিচার বিভাগ, দুদক, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশন, এই 6 সংস্কার কমিশনের প্রতিবেদন 31শে ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত কোনো কমিশন প্রতিবেদন জমা দেয়নি বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। এই 6 সংস্কার কমিশনই রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। পুলিশ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেওয়ার সময় 15ই জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। নির্বাচন সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেবে 3রা জানুয়ারি। দুর্নীতি দমন সংস্কার কমিশন 3রা অক্টোবর গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে 7ই অক্টোবর, তাই 7ই জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছে। অন্যদিকে সংবিধান সংস্কার কমিশন আগামী 7ই জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য সাবেক প্রেসিডেন্ট ও নোবেলজয়ী জিমি কার্টারের আন্তরিক চেষ্টার প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে তার প্রতি শোক জানাতে বারিধারায় মার্কিন দূতাবাসে গিয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় দূতাবাসে খোলা শোক বইতে তিনি একটি বার্তাও লেখেন। এর আগে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ডক্টর ইউনূসকে স্বাগত জানান ইউএস চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। অপরদিকে ভারতকে বৈশ্বিক অর্থনৈতিক মহীরুহে পরিণত করতে মনমোহন সিংহের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সদ্য প্রয়াত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রয়াত প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে খোলা শোক বইতে সংক্ষিপ্ত বার্তা লেখেন। সকালে প্রধান উপদেষ্টা ভারতীয় হাই কমিশনে পৌঁছালে বাংলাদেশে নিযুক্ত সে দেশের হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা তাকে স্বাগত জানান। এবার ঘটনাবহুল 2024। নাটকীয়তায় ভরপুর ছিল 2024-এর রাজনীতি। যাকে জেলে পাঠানোর কথা ছিল তিনি হন সরকার প্রধান, আর সরকার প্রধান পালিয়ে যান ভারতে। আওয়ামী লীগের 16 বছরের দাপুটে শাসন ভেঙে চুরমার করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র জনতা। দেশ পরিচালনার দায়িত্ব নেন নবীন প্রবীণরা। অস্তিত্ব সংকটে পড়ে প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগ, আর ঘুরে দাঁড়ায় বিএনপি জামায়াত। অন্যদিকে সম্ভাবনার কথা বলছে নাগরিক কমিটির নতুন দল। 2024 সালের রাজনীতির হালচাল জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2024-এ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সিনেমার গল্পকেও হার মানিয়েছে। শেষ দৃশ্য পর্যন্ত ছিল টান টান উত্তেজনা। এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত। বলা হয়েছে আমি পদ্মা সেতু বানচাল করে দিয়েছি, আমাকে পদ্মা নদীতে 2বার চুবানো দরকার। বিতর্কিত নির্বাচন করেও 7 জানুয়ারি চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। আবারও তারা মেয়াদ পূর্ণ করবে এমনটাই ধারণা ছিল সবার। শেখ হাসিনাকে লৌহ মানবী উপাধি দেয় ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট। গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই বাংলাদেশের এত উন্নতি হয়েছে। ভোটারবিহীন নির্বাচনে টানা 1.5 দশক ক্ষমতায় থেকে দম্ভ বাড়তে থাকে আওয়ামী লীগের নেতাদের। বিশেষ করে দলের সাধারণ সম্পাদকের অতিকথন অতিষ্ঠ করে জনগণকে। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, জ্বালা হেরে অন্তরে জ্বালা। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। শেখ হাসিনার উন্নয়ন চাপা পড়ে সীমাহীন দুর্নীতির নিচে। জাতীয় থেকে স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে না পেরে ক্ষোভ বাড়তে থাকে জনমনে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তেঁতে ওঠে মানুষ। ইনকাম তো নাই, আর খরচ তো সব জিনিসের দাম প্রচন্ড। এত কিছুর অগ্রাহ্য করে বঙ্গবন্ধুর বন্দনায় শাসন ক্ষমতা এগিয়ে নিতে থাকেন শেখ হাসিনা। জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। না না না। পুলিশ প্রশাসন দিয়ে রাজনৈতিক দলগুলো দাবিয়ে রেখে নির্ভর থাকেন তিনি। অব্যাহত রাখেন একগুঁয়ে বক্তব্য। কে কি লিখলো আর সেটা দিয়ে ঘাবড়ে যাওয়া আর সেটা নিয়ে বেশি দুশ্চিন্তা করা, আমি মনে করি এটা করা উচিত না। জুলাইয়ে ছাত্রদের কোটা আন্দোলনকে খুব একটা গুরুত্ব দেননি শেখ হাসিনা। উল্টো শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলে আগুনে ঘি ঢালেন তিনি। যে রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। আন্দোলনে উত্তাল হয় গোটা দেশ। রংপুরে আবু সাইদকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা জনরোষ স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। কিছুদিনের মধ্যে পাল্টে যায় পাশার দান। আন্দোলন দমাতে সব অস্ত্র প্রয়োগ করেও গদি টেকাতে পারেননি শেখ হাসিনা। হাজারো প্রাণের বিনিময়ে 5 আগস্ট পতন ঘটে স্বৈরাচারে পরিণত হওয়া শেখ হাসিনার। গণভবন দখল করেন জনগণ। ক্ষুব্ধ মানুষ ক্ষোভ জানায় নানাভাবে। শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আওয়ামী লীগকেও বিপদে রেখে গেছেন। একটি দল 16 বছর ক্ষমতায় থাকার পরও জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
আশঙ্কা সৃষ্টি হয়েছে দলটির ভবিষ্যৎ নিয়ে। আওয়ামী লীগের মধ্যে তার কর্মকাণ্ডের বিষয়ে যদি তার মধ্যে একটা পরিশুদ্ধ তা না আসে, আপাতত আমার তো মনে হচ্ছে যে 10 বছর আওয়ামী লীগ নির্বাচনেও আসতে পারবে। আওয়ামী লীগের পতনে উজ্জীবিত বিএনপি, জামাত সহ শোষিত রাজনৈতিক দলগুলো। নতুন রাজনৈতিক দল গঠনের কথা বলছেন শিক্ষার্থীরা। 2025-এ দেশের রাজনীতি কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে। আওয়ামী লীগ থেকে অন্য দলগুলো শিক্ষা নেবে নাকি আবারও কোনো সরকার ফ্যাসিস্ট হবে, সে আলোচনা দেশ জুড়ে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আগামীকাল বছরের প্রথম দিন নতুন বই পাবে না বেশিরভাগ শিক্ষার্থী। তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই দেয়া হলেও চতুর্থ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা পাবে 2-1টি বই। এনসিটিবির চেয়ারম্যানের দাবি 20 জানুয়ারির মধ্যে সব ক্লাসে নতুন বই দেওয়া হবে। তবে মুদ্রণ শিল্প মালিকরা বলছেন ফেব্রুয়ারির আগে তা সম্ভব নয়। তারা বলছেন টেন্ডার প্রক্রিয়ার বিলম্ব ও কাগজ সংকটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মাহবুব কবির চপলের আরও একটি রিপোর্ট। সরকার পতনের বড় ধাক্কা লেগেছে শিক্ষা খাতেও। যেসব বই এই সময়ে স্কুল কলেজে থাকার কথা ছিল সেগুলো এখনও ছাপাখানায়। এবার প্রাথমিক ও মাধ্যমিকে বিনামূল্যে 40 কোটি বই দেবে অন্তর্বর্তী সরকার। খরচ হবে 2450 কোটি টাকা। প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বই ছাপানো শেষে উপজেলায় পাঠানো হয়েছে, কিন্তু চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি ও গণিত বই ছাপানোর কাজ চলছে। বাকিগুলো এখনও শুরুই হয়নি। গত বছর আমরা দেখেছিলাম নিউজ প্রিন্ট কাগজে বই ছাপানো হয়েছিল, যেটি পড়তে বেশ সমস্যা হয়েছিল শিক্ষার্থীদের। এবার হোয়াইট প্রিন্ট কাগজে বই ছাপানো হচ্ছে। বইয়ের মান গত কয়েক বছরের চেয়ে এবার ভালো বলে আমাদেরকে জানাচ্ছেন প্রেসের কর্মীরা। এবার বইয়ের মান অনেক ভালো, কারণ এবার কাগজ অনেক ভালো কাগজ হচ্ছে। করোনার কয়েক বছর বাদে 2010 সাল থেকে 1 জানুয়ারিতে বই দেয়া শুরু করে আওয়ামী লীগ সরকার, যা বিশ্বজুড়ে প্রশংসিত হয়। কিন্তু তাদের পতনের পর বিতর্কিত শিক্ষাক্রম ও বিষয়বস্তু পরিবর্তনের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার, যা 5 মাসেও শেষ হয়নি। তাই বাতিল করা হয়েছে বই উৎসব। 1 জানুয়ারিতে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইগুলি সবাই পাচ্ছে, আর চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর 3টি বই বাংলা, ইংরেজি, গণিত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বইগুলির বাংলা, ইংরেজি, গণিত, দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, এই 3টি বই আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন জেলায় আমরা দেওয়ার চেষ্টা করছি। জানুয়ারির 10 তারিখের মধ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 3টি বই ছাড়াও আরও 5টি বই দেওয়ার আমাদের পরিকল্পনা, এবং মাধ্যমিকের বাকি বইগুলো 20 তারিখের মধ্যে। এনসিটিবির চেয়ারম্যান এমন দাবি করলেও বাস্তবতা ভিন্ন। 31 ডিসেম্বর পর্যন্ত ছাপানো হয়েছে 8 কোটি বই। ছাপাখানাগুলো প্রতিদিন সর্বোচ্চ 50 লাখ বই ছাপাতে পারবে। সে হিসেবে আরও 32 কোটি বই শেষ করতে সময় লাগবে অন্তত 2 মাস। যেখানে প্রতিদিন আমাদের হিসাব মতো 2600 মেট্রিক টন কাগজ আমাদের লাগবে প্রেসগুলো, সেইখানে আমরা পাইতেছি 800-900 টন। তাহলে এই ঘাটতি পূরণ থাকলে আমি শত চেষ্টা করলেও আমার পক্ষে বই দেওয়া সম্ভব না। তারা যদি না পারে তাহলে তো তাদের ব্যাপারে তো অনেক ধরনের আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। স্বাগত জানাবো ওনার আইনি ব্যবস্থার সুযোগ থাকলে। সুযোগ না থাকলে হয়তো আমাদের প্রিন্টার্সদেরকে হয়রানি না করার অনুরোধ করব। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে বই আপলোডের সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি। সেখান থেকে আপাতত ডাউনলোড করে পড়তে পারবে শিক্ষার্থীরা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। রাজধানীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মাওসি নির্ধারিত ভর্তি ফি নীতিমালা মানছে না। ভর্তি ফি নির্ধারণ করে মাওসি পরিপত্র জারি করলেও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি নেওয়া হচ্ছে সরকার নির্ধারিত ফি এর কয়েক গুণ বেশি, যাকে শিক্ষা খাতের নৈরাজ্য ও বৈষম্য বলে দাবি গবেষকদের। আর অভিযোগ পেলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান মাওসি পরিচালক। তরিক ইসলামের আরও একটি রিপোর্ট। ডিসেম্বর এলেই দেশজুড়ে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয় ভর্তি কার্যক্রম। গত 28 অক্টোবর সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ফি নীতিমালা প্রকাশ করে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নীতিমালায় বলা হয় মফস্বল এলাকার স্কুলে সেশন 4 সহ ভর্তি ফি সর্বোচ্চ 500 টাকা। রাজধানীর এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ ভর্তি ফি নিতে পারবে 5,000 টাকা। আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফি 8,000 টাকা। তবে ইংরেজি ভার্সনে ভর্তি ফি নিতে পারবে 10,000 টাকা। নেওয়া যাবে না পূর্ণ ভর্তি ফি। তবে বাস্তব চিত্র ভিন্ন। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ফি নেওয়া হচ্ছে 15 থেকে 30,000 টাকা পর্যন্ত। রাজধানীর মোহাম্মদপুরের চিলড্রেন্স গার্ডেন, যেখানে কেজি শ্রেণীতে ভর্তি ফি নেওয়া হয়েছে 17,600 টাকা, যা শ্রেণীভেদে আরও বেশি। ছেলেকে যখন ভর্তি করিয়েছি সামথিং 20,000 এরকম নিয়েছে। 17-র কাছাকাছি বলছিল, পরে আমি ডিসকাউন্ট পেয়ে 15 হয়তো হয়েছিল। একই অবস্থা রাজধানীর ধানমন্ডির জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলে, যেখানে বাড়তি ভর্তি ফির কথা জানালেন খোদ প্রধান শিক্ষক। আমরা মিনিস্ট্রি থেকে যারা আসে তাদের আমরা সব হিসাব দিই যে আমাদের এখানে পড়াশোনা চলতে পারে না, তখন ওনারা চলে যায়। এই যে পাশেই দেখবেন ওই স্কলার ওরা তো 40,000 50,000। তবে শিক্ষা খাতের এমন নৈরাজ্যে চিন্তার ভাঁজ অভিভাবকদের। দাবি জানান ভর্তি সহ সকল ফি কমানোর। টোটাল ভর্তির সময় 30,000 টাকা লাগবে এটা বলছে। যে একটা বাচ্চার পড়াইতে ভর্তি করতে একটা স্কুলের কত খরচ হয়? খরচটা যদি একটু কম হয় তাহলে আমাদের মানে সবার জন্যই ভালো। শিক্ষা গবেষকরা বলছেন এখনই সময় বৈষম্য ভেঙে ফেলার। অভিযোগ তোলেন মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে। নিয়ম করছে আমাদের মন্ত্রণালয় বা আমাদের সরকার থেকে, তাদের এটা বাস্তবায়নের জন্য একটা ভালো মনিটরিং সেল, যারা সব সময় অবজার্ভ করবে, যারা বিদ্যালয়গুলোর সাথে যোগাযোগ রাখবে, যারা মাঠ পর্যায়ে যে থানা এডুকেশন অফিসগুলো আছে তাদের সাথে যোগাযোগ রাখবে যেটা কি হচ্ছে। আর অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কঠোর হুঁশিয়ারি মাউশির মহাপরিচালকের। বহুদিন কষ্ট করে এই নীতিমালাটা করা হয়েছে এবং কোনো সুযোগ নেই। যদি এর বাইরে কেউ যায় তাহলে আমরা ব্যবস্থা নেব। কিছু প্রতিষ্ঠান সরকারি নীতিমালা মানলেও বাড়তি ফি নেওয়ার অভিযোগ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সকল নিয়মনীতির ঊর্ধ্বে যেন রাজধানীর অভিজাত এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো, যেখানে সরকার নির্ধারিত ভর্তি ফি থেকে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। এ যেন দেখার কেউ নেই। শিক্ষাকে পণ্য নয় বরং অধিকার হিসেবে এসব প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনার দাবি সচেতন অভিভাবক ও শিক্ষা গবেষকদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, সরকারের নেওয়া উদ্যোগ ধাপে ধাপে কমে আসবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীতে বিয়াম ফাউন্ডেশন গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রমজানকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ বাড়াতে কাজ চলছে জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, আগের চেয়ে কিছুটা কমেছে মূল্যস্ফীতির হার। সাধারণ মানুষের জীবনমানের ব্যয় কমাতে সরকার তৎপর রয়েছে বলেও মন্তব্য করেন সরকারের এ নীতি নির্ধারক। মূল্যস্ফীতি তো আপনার বিভিন্ন পদক্ষেপে কমে আসছে, আমরা আশা করি এটা কমতে থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আমরা যেমনি হোক আমরা সেটা সংস্থান করব, ভোক্তারা যাতে কোনো রকম বিষয়। আর বিশেষ করে রোজার সময় যে সমস্ত নিত্য পণ্যের সাথে ছোলা যোগ হবে, খেজুর, এগুলো আমরা ইনশিওর করবো। অতএব আমরা মনে করি মূল্যস্ফীতি সাথে সাথে আমরা তো বিজনেস সেক্টরকে উজ্জীবিত করতে চেষ্টা করছি, বড় ছোট মাঝারি সব। ওখানে সাপ্লাই সাইডটা যদি চাহিদা আমরা ইস্যু করতে পারি তা আমি আশা করি মূল্যস্ফীতিটা কমে আসবে, যেটা আমরা অলরেডি বলেছি। দীর্ঘ প্রায় 14 বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। এতে সারা দেশ থেকে ছাত্র শিবিরের 6,500 সদস্য অংশ নিয়েছেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে সমাবেশ করতে পেরে সবাই ছিলেন উচ্ছ্বসিত। সকাল 8টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সদস্য সম্মেলনের কার্যক্রম শুরু হয়। আওয়ামী লীগ সরকারের হাতে নিহত হওয়া এক শিবির কর্মীর পিতা উদ্বোধন করেন এই সম্মেলন। সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল আলম বলেন, 24-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্র থেমে নেই। প্রশাসন সহ বিভিন্ন মহলে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে গ্রেফতারের আহ্বান জানান তিনি। আজ সদস্যদের সরাসরি ভোটের নতুন সভাপতি নির্বাচনের মধ্য দিয়ে শেষ হবে এ সম্মেলন। আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য শক্তি পার্টি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীদেরও জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়।
বছরের প্রথম দিন থেকে আদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে যশোরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। দেশি বিদেশি আন্তর্জাতিক ইসলামী বক্তারা অংশ নেবেন এই মাহফিলে। পাশাপাশি থাকবে স্বাস্থ্য ও ইসলামী বইমেলা। মাহফিলকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আগামী 1 জানুয়ারি থেকে শুরু হচ্ছে 3 দিনের তাফসিরুল কোরআন মাহফিল। আকিদ শিল্পগোষ্ঠীর সৌজন্যে ও আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে 1 জানুয়ারি আলোচনা করবেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, মাওলানা আব্দুল হাই সাইফুল্লাহ। 2 জানুয়ারি মুফতি আমির হামজা ও মাওলানা রফিকুল ইসলাম মাদানী এবং 3 জানুয়ারি শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি। এ মাহফিলকে ঘিরে যশোর সহ আশপাশের জেলায় ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। আমাদের আদ্দিনের মেডিকেল কলেজের আয়োজনে এই যে বড় একটা তাফসির মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল হচ্ছে, এটা আমাদের জন্য খুব আনন্দের। কোরআন মাহফিলের অনুষ্ঠান নিয়ে আমরা সবাই খুবই খুশি। আমাদের এই ক্যাম্পাসে অনেক বড় বড় বক্তারা আসছে, এটা নিয়েও আমরা অনেক খুশি। মাহফিলে প্রায় 10 লাখ মানুষের বসার ব্যবস্থা থাকছে। ছেলে ও মেয়েদের পৃথক পৃথক বসার ও নামাজেরও ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের সার্বক্ষণিক তদারকিতে থাকবে 600 জন স্বেচ্ছাসেবকের একটি দল। মাহফিলের সার্বিক নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা জেলা পুলিশ থেকে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। ইতিমধ্যে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সেটি পরিদর্শন করেছে। এখানে তাদের নিজস্ব কর্মী বাহিনী থাকবে যারা নিরাপত্তা দেবে, পাশাপাশি আমরা থাকবো। মাহফিলে একাধিক মেডিকেল টিম কাজ করবে বলে জানিয়েছেন আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ। উক্ত তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আমাদের মেডিকেল টিম সবসময় প্রস্তুত থাকবে। যদি কারোর কোনো প্রয়োজন হয়, যদি উপস্থিত কেউ যদি অসুস্থতা বোধ করে, তাহলে তাৎক্ষণিক তাকে যেন চিকিৎসা প্রদান করা যায়। নানা আলোচনার পাশাপাশি থাকবে ইসলামী বইয়ের মেলা। আদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই আয়োজনে আমরা একটি বিশাল মাঠ তৈরি করেছি। যশোরবাসীর জন্য একটা সৌভাগ্য যে এতগুলো আলেম একসাথে এসে একটা প্রোগ্রাম করছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সবার মধ্যে জন্য একটা ঐক্য এবং সম্প্রীতির বন্ধন তৈরি হয়, সেটারও একটা সুযোগ এখানে তৈরি হবে বলে আমরা আশা করি। মাহফিলে প্রবেশ করার জন্য 4টি এবং বের হওয়ার জন্য 4টি পথ রাখা হয়েছে। আলোচনা বিকেল 5টায় শুরু হয়ে চলবে রাত 9:30 পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চোদ্দ দিন বন্ধ থাকার পর চালু হলো পটুয়াখালীর পায়রা 1320 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন। সোমবার বিকেলে এই ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। তাপবিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক শাহ মনিজিকো জানান, 16 ডিসেম্বর সকাল থেকে অপর এক বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন বসানোর জন্য এই কেন্দ্রটির উৎপাদন বন্ধ ছিল। বর্তমানে প্রথম ইউনিটের বিদ্যুৎ শুরু হলেও এই রক্ষণাবেক্ষণের জন্য এখনো বন্ধ রয়েছে দ্বিতীয় ইউনিটের উৎপাদন। সংবাদের পর্যায়ে থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। চলতি মাসের শুরুতে আকস্মিকভাবে সামরিক আইন জারির ঘোষণা দিয়েছিলেন তিনি, আর এ কারণেই কয়েকদিনের মধ্যে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসিত ও পরে বরখাস্ত করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনের বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার একটি আদালত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অনুমোদন করেছে বলে দেশটির কর্তৃপক্ষ তদন্তকারী সংস্থা জানিয়েছে। গত 3 ডিসেম্বর সামরিক আইন জারি করার সিদ্ধান্তের কারণে 2 সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাকে অভিশংসন এবং ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছিল। উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দায়িত্বে থাকা দ্য কারাপশন ইনভেস্টিগেশন অফিস ফর দ্য হাই র্যাঙ্কিং অফিসিয়ালস নিশ্চিত করেছে, সামরিক আইন জারিকে কেন্দ্র করে তদন্তকারীদের অনুরোধে প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিওল ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট। এবারে থাকছে পার্টিক্স খেলার খবর।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম ম্যাচে জয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে 204 রানের টার্গেটে ব্যাট করছে চিটাগাং কিংস। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 56 রান। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দলের 37 রানে মোহাম্মদ নাইমের উইকেট হারায় খুলনা। দ্বিতীয় উইকেটে মেহেদী হাসান মিরাজ ও উইলিয়াম বিশিষ্টু দলের স্কোরে 51 রান যোগ করে। পরে পঞ্চম উইকেটে মহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে 35 বলে 86 রান যোগ করে দলের ইনিংস সমৃদ্ধ করেন উইলিয়াম বিশিষ্টু। তাতে 4 উইকেটে 203 রানের পুঁজি পায় খুলনা টাইগার্স। বিশিষ্টু 75 আর অঙ্কন 59 রানে অপরাজিত থাকেন। চট্টগ্রামের বোলারদের মধ্যে আল ইসলাম এবং খালেদ 2টি করে উইকেট তুলে নেন। সংবাদ শেষ করছি, তার আগে শিরোনামগুলো আরো একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে অংশ নিতে শহীদ মিনারে শিক্ষার্থীদের ঢল। বিকাল 3টায় শুরু অনুষ্ঠান। 31st নাইটকে ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই জানালেন ডিএমপি কমিশনার। উন্মুক্ত স্থানে অনুষ্ঠান, শোভাযাত্রা নিষিদ্ধ। আতশবাজি, পটকা না ফোটানোর আহ্বান। সময়সীমা শেষ হলেও সংস্কার কমিশনের কেউ প্রতিবেদন জমা দিচ্ছে না আজ। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে আশা মন্ত্রিপরিষদ বিভাগের। 2024 ছিল স্বৈর শাসন থেকে মুক্তির বছর। রক্তাক্ত জুলাই পেরিয়ে সম্ভাবনার পথে যাত্রা শুরু বাংলাদেশের। এবং বছরের প্রথম দিনে নতুন বই পাবে না অধিকাংশ শিক্ষার্থী। ফেব্রুয়ারির আগে সম্ভব নয় বলছে মুদ্রণ শিল্প মালিকরা। ভর্তি ফি নীতিমালা মানছে না স্কুলগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।